পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ নবম শ্রেণীর বাংলা গল্প নিরুদ্দেশ। নিরুদ্দেশ গল্পটি লিখেছেন লেখক প্রেমেন্দ্র মিত্র। রবীন্দ্রনাথ ঠাকুরের পরবর্তী সময়ের একজন বিখ্যাত লেখক, গল্পকার, কবি হলেন প্রেমেন্দ্র মিত্র। তিনি জন্মেছেন 1904 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে কাশীতে। তার বাবার নাম জ্ঞানেন্দ্রনাথ মিত্র, মায়ের নাম সুহাসিনী দেবী। প্রেমেন্দ্র মিত্র একাধিক পত্রপত্রিকার সম্পাদনা করেছেন। তার লেখা কয়েকটি গল্পগ্রন্থ হল বেনামি বন্দর, পুতুল প্রতিমা, মহানগর, উড়িয়ে ছড়িয়ে, সামনে চড়াই ইত্যাদি। 1957 খ্রিস্টাব্দে তিনি আকাদেমি পুরস্কার পান। 1988 খ্রিস্টাব্দের 3রা মে প্রেমেন্দ্র মিত্রের জীবনাবসান হয়। প্রেমেন্দ্র মিত্রের একটি বিখ্যাত চরিত্র ঘনাদা কিশোর বয়সের অনেকেরই প্রিয়। আমাদের এই আলোচ্য গল্পটি, নিরুদ্দেশ গল্পটি, প্রেমেন্দ্র মিত্রের সামনে চড়াই এই গল্প সংকলনে প্রথম প্রকাশিত হয়েছিল 1947 খ্রিস্টাব্দে। গল্পের নাম নিরুদ্দেশ। নিরুদ্দেশ বা নিখোঁজ হওয়ার ঘটনা খুবই কমন একটা বিষয়, সচরাচর ঘটে এমন একটা বিষয়। নিরুদ্দেশ সংক্রান্ত টেলিভিশনে, রেডিওতে একটা সময় মাঝে মাঝেই শোনা যেত নিরুদ্দেশ সংক্রান্ত ঘোষণা। কেউ হারিয়ে গেছে, তার শারীরিক বর্ণনা, তার পোশাকের বর্ণনা, তার বয়স, তার ছবি দিয়ে পেপারে লেখা হতো কবে হারিয়ে গেছে, এবং তারপর তার ফিরে আসার আহ্বান। কেউ যদি খুঁজে পায় তার জন্য পুরস্কার মূল্য ধার্য করা হতো, এখনো হয়। তো অনেক কারণে মানুষ নিরুদ্দিষ্ট হয়, নিরুদ্দেশে চলে যায়। আমাদের এই গল্পটি, নিরুদ্দেশ গল্পটি, নিরুদ্দেশ সংক্রান্ত একটা ট্র্যাজেডির কথা বলা আছে। গল্পের দুটো অংশ। প্রথম অংশে সাধারণ নিরুদ্দেশ সংক্রান্ত যে ঘটনা, যেগুলো জেনারেলি ঘটে, তার সম্পর্কে বলা আছে, এবং পরের অংশে নিরুদ্দেশ সংক্রান্ত যে ট্র্যাজেডি বা যে বিয়োগান্ত ব্যাপার হয়েছিল, অর্থাৎ শেষে আর কিছু মিল ঘটেনি, সেই সংক্রান্ত একটা ঘটনার উল্লেখ রয়েছে। গল্পকথক এবং সোমেশ বলে একটি চরিত্র, এই দুটো চরিত্রই গল্পের প্রধান চরিত্র। এছাড়া আরও কিছু চরিত্র ভিড় করেছে। এবার গল্পের মূল গল্পে আসা যাক। দিনটা ভারী বৃষ্টি। শীতের দিনে বাদলার মতো এত অস্বস্তিকর আর কিছু বোধ হয় নাই। বৃষ্টি ঠিক যে পড়িতেছে তাহা নয়, কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ ও ম্লান পৃথিবী কেমন মৃতের মতো অসাড় হইয়া আছে। তো যেই দিনের কথা বলা হয়েছে গল্পের শুরুতে, সে দিনটা কোনো একটা শীতের বৃষ্টির দিন, শীতকালে হওয়া একটি বৃষ্টি মুখর দিন। দিনটা এই জন্য খুবই বিশ্রী, খুবই খারাপ। তো শীতের দিন বৃষ্টি হলে একটা অস্বস্তিকর পরিবেশ রচিত হয়। যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময় বৃষ্টি ঠিক পড়ছে না, কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এবং পৃথিবী যেন ম্লান। পৃথিবীতে যেন, যেহেতু সূর্যের আলো পড়ছে না, তাই পৃথিবীর মধ্যে, পৃথিবীর চারদিকের পরিবেশের মধ্যে একটা অনুজ্জ্বলতা আছে, তাই বলা হয়েছে ম্লান। যেন মৃতের মতো অসার হয়ে পড়ে রয়েছে, তার মধ্যে যেন কোনো সার বা সারা শব্দ নেই। সোমেশ হঠাৎ যদি আজ এসে না পড়তো, তাহলে কেমন করে দুপুরটা কাটাতেন গল্পকথক, সেটা তিনি বুঝতে পারছিলেন না। কিন্তু সোমেশও আজ যেমন কেমন হয়ে এসেছে, সোমেশও যেন একটু অন্যরকম। খবরের কাগজটা দু একবার উল্টাইয়া পাল্টাইয়া সোমেশের সামনে ফেলিয়া দিয়া বলিলাম, একটা আশ্চর্য ব্যাপার দেখেছ? গল্পকথক খবরের কাগজ পড়ছিলেন। খবরের কাগজের পাতাগুলো উল্টে পাল্টে দেখে তিনি সোমেশকে উদ্দেশ্য করে বললেন যে, একটা আশ্চর্য ঘটনা দেখেছ বা আশ্চর্য ব্যাপার দেখেছ? সোমেশ জিজ্ঞেস করল, কি? আজকের কাগজে একসঙ্গে 7-7টা নিরুদ্দেশের বিজ্ঞাপন। আজকের কাগজে একসাথে 7-7টা নিরুদ্দেশ বা হারিয়ে গেছে 7জন মানুষ, তাদের সংক্রান্ত বিজ্ঞাপন বেরিয়েছে বা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে।
সোমেশ এই কথায়, গল্পকথকের এই কথায় কোনো কৌতূহলই প্রকাশ করল না। যেমন বসেছিল তেমনি উদাসীনভাবে শুধু সিগারেটের ধোঁয়া ছাড়তে লাগলো। চারদিকে, ঘরের চারদিক নিস্তব্ধ। সে সিগারেটের ধোঁয়ার কুণ্ডলি বা গোল গোল করে পাক খেয়ে খেয়ে সেই কুণ্ডলি উপরে উঠছিল, ঊর্ধ্বে উঠছে। আর চারদিক নিস্তব্ধ, নিশ্চল নিস্তব্ধ, যেন চলত শক্তিহীন, কোনো সাড়া শব্দ নেই। চুপচাপ রয়েছে পরিবেশটা। বাইরের অসারতা যেন আমাদের মনের উপরও চাপিয়া ধরিয়াছে। বাইরের প্রকৃতি যেমন অসার, প্রকৃতির মধ্যে যেমন কোনো অনুভূতি নেই, সাড়া শব্দ নেই, তেমনি তাদের এই দুজনের মধ্যে কোনো কথোপকথন নেই। সোমেশের মধ্যে যে ভাবলেশহীন একটা ভাবনা, যে একটা প্রকৃতি তার মধ্যে দেখা যাচ্ছে, সেটাও যেন আমাদের মনের ওপর চেপে বসেছে। নেহাত একটা কিছু করিয়া এই অস্বস্তিকর স্তব্ধতা ভাঙিমার প্রয়োজনে আরম্ভ করিলাম। অর্থাৎ চারদিক এরকম স্তব্ধ হয়ে রয়েছে, দুজন বন্ধু চুপচাপ বসে রয়েছে। তাই এই স্তব্ধতা ভেঙে নতুন কোনো কথা বলে আবার নিজেদের কথোপকথনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই গল্পকথক বলা শুরু করলেন। নিরুদ্দেশের এই বিজ্ঞাপনগুলো দেখলে কিন্তু আমার হাসি পায়। এই যে নিরুদ্দেশের বিজ্ঞাপনগুলো বেরিয়েছে, এগুলো দেখলে কিন্তু আমার হাসি পায়। বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাপারটা কি হয় জানো তো? ছেলে হয়তো রাত করে থিয়েটার দেখে বাড়ি ফিরেছে। এখন এমন তিনি প্রায় ফিরে থাকেন আজকাল। খেতে বসবার সময় বাবা কয়েকদিন খোঁজ করেছেন, কোথায় গেলেন বাবু, তোমার গুণধর পুত্রটি? তো বেশিরভাগ ক্ষেত্রে নিরুদ্দেশ যে হয়, সেই সংক্রান্ত যেই ব্যাপারটা ঘটে বেশিরভাগ ক্ষেত্রে, অর্থাৎ জেনারেল যে ঘটনাগুলো ঘটে, সেই সম্পর্কে গল্পকথক বলছেন যে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে অনেক রাত করে হয়তো বাবা মায়ের একমাত্র সন্তান থিয়েটার দেখে বা নাটক দেখে, মঞ্চ নাটক দেখে বাড়ি ফিরেছে। একটা সময় থিয়েটারের খুবই চল ছিল, এখনও আছে। তো এখন হয়তো সিনেমা দেখে বাড়ি ফেরে বেশিরভাগ ক্ষেত্রে। তো সেই সময় থিয়েটারের জনপ্রিয়তা ছিল আরও বেশি। এখন থিয়েটারের জনপ্রিয়তা সেই অর্থে অনেকটা ম্লান বা কমে গেছে। তো সেই থিয়েটার দেখে ছেলে বাড়ি ফিরেছে, মাঝে মাঝে এরকম ফেরে। তো খেতে বসার সময় বাবা ছেলের খোঁজ করেছেন। তার স্ত্রী অর্থাৎ ছেলের মায়ের কাছে জিজ্ঞেস করেছেন যে বাবু কোথায় গেল, তোমার গুণধর পুত্রটি? যেন কত গুণ সে রাখে। অর্থাৎ ব্যঙ্গ করেই বলা হয়েছে, একটা শ্লেষ বা একটা আক্রমণ আছে, তীর্যক আক্রমণ আছে। তো লুকোনো পুঁজি থেকে মা বিকেলে ছেলের পেরাপিরিতে টাকা কটা বার করে দিয়েছেন। অর্থাৎ ছেলে থিয়েটার দেখতে যাবে, মায়ের কাছে বারবার পিড়াপিড়ি বা বারবার অনুরোধ করেছিল যে মা আমাকে কিছু টাকা দাও। তো মা তার জমানো সঞ্চয় থেকে সে টাকাটা ছেলেকে দিয়েছে। তা তো মা জানে ছেলে কোথায় গেছে, তাই জেনে শুনে তো বাবাকে মিথ্যে বলতে পারে না। তাই মিথ্যে বা কিছু মিথ্যে বলার চাইতে চুপ করে থাকলে অনেক বেশি ভালো বলে মনে করেছে মা। তাই তিনি চুপ করে আছেন। তাহলে মিথ্যেও বলতে হবে না, সত্যিও বলতে হবে না। বাবা বলেই যেতে থাকেন যে এত রাত্রেও বাবুর আসার সময় হলো না, এত রাত হয়ে গেছে এখনো ফিরল না। এর আগের বার তো ফেল করে মাথা কিনেছেন, এর আগের বার তো পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায় পাশ করতে পারেননি। এবারেও কি সে একই রকম কাজ করবেন, অর্থাৎ একই কাজ করে কৃতার্থ করবেন? সেটা বুঝতে পারছি না। পয়সাগুলো আমার খোলামকুচি কিনা, অর্থাৎ আমি বারবার, আমার ছেলে বারবার ফেল করে যাবে আর আমি বারবার পয়সা ঢালতে থাকবো তার জন্য। আর আমার পয়সা যেন খোলামকুচি বা নিতান্তই তুচ্ছ। সাধারণত যারা কুমোর, যারা মাটির কাজ করে, তাদের যে সমস্ত ভাঙা যে জিনিসগুলো থাকে, মাটির যে অংশগুলো থাকে, মাটির পাত্রের যে সমস্ত ভাঙা অংশ, ওগুলোকে সাধারণত খোলামকুচি বলা হয়। অর্থাৎ নিতান্তই তুচ্ছ এই অর্থে, অর্থাৎ পয়সাগুলোর যেন কোনো মূল্য নেই। আমি অকাতরে আমার সন্তানের জন্য পয়সাগুলো ঢেলে যাব, কিন্তু নবাব পুত্তুর একই রকমভাবে ব্যঙ্গ করে বলছেন যেন নবাবের ছেলে, তো তিনি যা খুশি তাই করবেন। আমার ছেলে এইভাবে আমাকে কৃতার্থ করছেন, আমার প্রতি তার কর্তব্য পালন করছেন, আমাকে আমাকে বাধিত করছেন। কিছুই আমার জন্য কিছুই করতে পারছেন না, শুধু পয়সাগুলো নষ্ট করছেন। এবার আমি দূর করে দেব, এবার যদি ফেল করে আমি বাড়ি থেকে তাড়িয়ে দেব। তো এরকম কথা বলতে লাগলেন ছেলেকে না দেখে খাবার জায়গায়। তো এরকম মৌখিক আস্ফালনে, অর্থাৎ মুখেই এই ধরনের কথাগুলো প্রকাশ করলে বা রাগ দেখিয়েই হয়তো ব্যাপারটা শেষ হতে পারত। কিন্তু এই যে বাবা যে টেম্পার্ড হয়ে গেছেন, বাবা যে প্রচণ্ড রেগে গেছেন, সেই সময় গুণধর ছেলে, গুণধর বলা হয়েছে তার বাবার মত অনুযায়ী, সে গুণধর ছেলে প্রবেশ করল। তো বাবা প্রচণ্ড রাগান্বিত ছিলেন, রেগে গিয়েছিলেন ছেলের প্রতি। তো হঠাৎ করে ছেলে ঢুকে গেছে, এখন তো রাগটাকে পুরোপুরি কমিয়ে দিয়ে একদম নরম হয়ে যেতে পারেন না, সে রাগের ঝোঁকটা তো থেকেই যাবে, সেই ঝোঁকটা নিয়ে আর কাটিয়ে উঠতে পারেন না। নিজের কাছে মান রাখতেও হবে,
বা মায়ের কাছে বলছিলেন, ছেলের নামে এরকম নিন্দামন্দ করছিলেন। এখন যদি হঠাৎ নরম হয়ে গিয়ে ছেলের গুণপানা করতে থাকেন বা ছেলেকে বাবা বাছা বলে বসতে বলেন, তাহলে ঠিক হয় না আর কি। তো কতটা রাগ দেখানো উচিত সেটা বুঝতে না পেরে বলার মাত্রা একটু বেশি হয়েই পড়ে, অর্থাৎ ছেলের প্রতি রাগের মাত্রাটা বা বলার মাত্রাটা একটু বেশি হয়ে যায়। শেষ পর্যন্ত বাবা বলেন, এমন ছেলের আমার দরকার নেই, বেরিয়ে যা। অভিমানী ছেলে আর কিছু না হোক পিতৃদেবের এই আদেশ তৎক্ষণাৎ পালন করতে উদ্যত হয়। ছেলে অভিমানী হয়ে পড়ে। ওই সময়ে ছেলে মেয়েদের মধ্যে একটা অভিমান ভাবটা একটু বেশিই থাকে। তো বাবা তাকে এরকম কথা বলেছে, এমন ছেলে দরকার নেই, বেরিয়ে যা। তো বাবার এই আদেশ তৎক্ষণাৎ সে পালন করতে উদ্যত হয়। মা তখন উভয় সংকটে পড়েন যে বাবাকে সামলাবেন, বাবাকে বোঝাবেন, না ছেলেকে সামলাবেন। ছেলেও বাড়ি থেকে চলে যাওয়ার মনস্থির করেছে। কাতরভাবে শুধু বলেন, আহা, খাওয়া দাওয়ার সময় কেন এসব বলো তো, পরে বললেই তো হতো, কেন তুমি শুধু শুধুই খাওয়া দাওয়ার সময় এই ধরনের কথা বলছো। বাবা এবার মার ওপর মারমুখী হয়ে ওঠেন, অর্থাৎ মার ওপর প্রচণ্ড রেগে যান। তোমার আশকারাতেই তো উচ্ছন্নে গেছে, অর্থাৎ তুমি বারবার আশকারা দিয়েছ, বারবার সাপোর্ট করে গেছো, এজন্যই সমস্ত ধ্বংসের মূলে বা তার ধ্বংসের যেন শেষ সীমায় সে পৌঁছে গেছে, উচ্ছন্নে গেছে, শেষ হওয়ার পর্যায়ে পৌঁছে গেছে, নষ্ট হয়েছে ছেলেটা। মাথাটা তো তুমিই খেয়েছো আদর দিয়ে, প্রতি মুহূর্তে আদর দিয়েছো দেখে ছেলেটা এরকম বকাটে হয়ে গেছে, কোনো কাজে আর লাগছে না। মা এই কথাটা শুনে আঁচলে চোখ মোছেন, তিনি কান্না করেন, আর ছেলে বিশাল পৃথিবীতে নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে পড়ে। বাবার সঙ্গে রাগারাগি করে বাবা এই কথা বলায় ছেলে আর বাড়ি থাকে না। বাবার আদেশ শিরোধার্য করে সে নিরুদ্দেশ যাত্রায় উদ্দেশ্যহীনভাবে কোনো এক জায়গায় সে বেরিয়ে পড়ে। তো পরের দিন স্বাভাবিকভাবে ভয়ানক কাণ্ড একটা উপস্থিত হয়। মা সেই যে রাত থেকে, সেই দিন রাত থেকে আর কিছু খায়নি, ছেলে যেহেতু খায়নি, তো দাঁতে কুটি কাটেননি, অর্থাৎ কিছুই তিনি মুখে দেননি। তো আজকের দিনও বিছানা থেকে উঠবেন মনে হয় না, পরের দিনও বিছানা তিনি ত্যাগ করেননি, বিছানায় শুয়ে রয়েছেন, খাবারও খাননি, কিছুই করেননি। বাবারও হয়তো রাত্রে ঘুম হয়নি, কিন্তু সে কথা তো মুখে বলা যায় না, কারণ ছেলের ওপর রাগ দেখিয়েছেন এবং তার কারণেই ছেলে চলে গেছে, তিনিই যেতে বলেছেন। তো গৃহিণীকে ধমক দিয়ে বলেন, মিছিমিছি প্যান প্যান করো না, অমন ছেলে যাওয়াই ভালো। তিনি রাগটা তখনও প্রকাশ করেন এবং বলেন, মিছিমিছি ঘ্যান ঘ্যান প্যান প্যান না করতে, অর্থাৎ নাকি কান্না না কাঁদতে, এই একরকম অবস্থা ধরে না রাখতে। তো এই কথা বলে তিনি চলে যান। এই কথা শুনে মার কান্না আবার উচ্ছ্বসিত হয়ে ওঠে। ওই যে অমন ছেলে যাওয়াই ভালো এরকম কথা বলায় ছেলের প্রতি মার দরদ আরও বেশি বেড়ে যায় এবং মার কান্না আরও বেড়ে ওঠে। বাবা এবার দাঁত খিচিয়ে বললেও নিজের মনের আশার কথাটাই বোধহয় জানান, তাও গেলে তো বাঁচতাম, এই বেলায় দেখো সুরসুর করে আবার ফিরে আসবে। বাবা এবার দাঁত খিচিয়ে বললেও কিন্তু মনের ভেতরে একটা ইচ্ছে আছে বা মনের মধ্যে একটা ভাবনা আছে যে হয়তো ছেলে চলে আসবে, একটা বিশ্বাস আছে। তো সুরসুর করে হয়তো ছেলে আবার ফিরেও আসবে। বিনি পয়সার হোটেলখানা পাবে কোথায়? বাবার এখানে বিনে পয়সার হোটেলের ব্যবস্থা রয়েছে, অন্য জায়গায় গেলে তো তার উপার্জন করে খেতে হবে, কে খাওয়াবে, কতদিন খাওয়াবে? এই ভাবনা থেকেই তিনি বললেন, ঠিক চলে আসবে। মা এবার অশ্রুসিক্ত স্বরে বলেন, এই দারুণ শীতে কাল সারা রাত কোথায় রইল কে জানে, কি করে বসে, কি করে বসে, আমার তাই ভয়। অর্থাৎ এই দারুণ শীতের সময় সারা রাত কোথায় ছিল, কিভাবে থেকেছে, কি কষ্ট পেয়েছে, এই নিয়ে তার চিন্তা ভাবনা হয়। এবং এইরকম অভিমানী ছেলে নানা ধরনের দুর্ঘটনার ঘটাতে পারে, অর্থাৎ অভিমান থেকে হয়তো নানা ধরনের অ্যাটেম্প্ট নিতে পারে, যার ফলে নিজের জীবনটাকে ধ্বংস করতেও পারে। হ্যাঁ, ভয়। বাবা কথাটাকে ব্যঙ্গ করেই উড়িয়ে দিতে চান। তোমার ছেলে কিছু করেনি গো, কিছু করেনি, দিব্যি আছে কোনো বন্ধুর বাড়ি, অসুবিধে হলেই এসে দেখা দেবে। মার কান্না তবু থামে না। কিরকম অভিমানী জানো তো। বিরক্ত হয়ে বাবা বেরিয়ে যান। সন্ধেবেলা অফিস থেকে ফিরে এসে দেখেন অবস্থা গুরুতর। ছেলে ফেরেনি। মা শয্যা থেকে আর উঠবেন না বলেই পণ করেছেন। মা তখনও বিছানার মধ্যেই রয়েছেন। তিনি যেন প্রতিজ্ঞা করেছেন, পণ করেছেন যে ছেলে না এলে তিনি বিছানা ত্যাগ করবেন না। তখন বাবা বলেন, না, থাকতে দিলে না, এই অশান্তির চেয়ে বনবাস ভালো। এই যে অশান্তি চলছে বাড়িতে, তার চাইতে তিনি যদি সমস্ত ঘর সংসার ত্যাগ করে বনবাসে চলে সন্ন্যাস নিতেন, বনবাসে চলে যেতেন, তাহলে হয়তো এই সংসার জীবন থেকে মুক্তি ঘটতো এবং তিনি ভালো থাকতে পারতেন। এই বলে তিনি বেরিয়ে যান এবং সোজা খবরের কাগজের অফিসে গিয়ে ওঠেন, কারণ খবরের কাগজে ছেলের নিখোঁজ হওয়ার একটা বিজ্ঞাপন তিনি বার করবেন।
তো খবরের কাগজের অফিসে তো সাধারণত যাওয়ার প্রয়োজন হয় না। তা খবরের কাগজের অফিসের ব্যাপারটা বেশ জটিল। কোথায় কি বিজ্ঞাপন দিতে হয়, কোথায় কোন সেকশনের কাজ হয় কিছুই তার জানা নেই। কোন দিকে কি করতে হয় কিছুই তার বোঝা নেই। তো খানিক এদিক ওদিক একটু বিমূঢ়ভাবে হতভম্ব হয়ে তিনি কিছু না বুঝতে পেরে এদিক ওদিক ঘুরে তারপরে একদিকের একটা অফিস ঘরে ঢুকে পড়ে দেখলেন যে নিরীহ চেহারার, মানে দেখে মনে হচ্ছে খুব ভালো লোক, তাকে বলা যায়, তাকে বললে তিনি কোনো রকমভাবে কোনো ব্যঙ্গ করবেন না তার কথায়, কারণ তিনি ভালো করে বুঝিয়েও হয়তো বলতে পারবেন না প্রথমে। তো যেহেতু নিরীহ গোছের একটা লোক, তাই তার কাছে গিয়ে তিনি বলার চেষ্টা করলেন। তো গিয়ে বললেন যে আপনাদের কাগজে একটা খবর বার করতে চাই। তো নিরীহ চেহারার লোকটা, যাকে মনে হচ্ছিল খুবই নিরীহ বেচারা সাধারণ মানুষ, তো তিনি হঠাৎ মুখ তুলে ব্যঙ্গের স্বরে বললেন, খবর? কেন, আমাদের খবরগুলো পছন্দ হচ্ছে না? আমরা কি এতদিন রামযাত্রা বার করেছি? অর্থাৎ আপনি খবর বার করতে চান? তো আমরা যে খবরগুলো পরিবেশন করছি খবরের কাগজে, সেগুলো আপনার ভালো লাগছে না? আপনি খবর বার করবেন? তো আমরা কি এতদিন রামযাত্রা বার করেছি? রামায়ণের রাম, সীতা, লক্ষ্মণ ইত্যাদিকে অবলম্বন করে গ্রাম বাংলার লৌকিক এক ধরনের যাত্রাপালা, সাধারণত গ্রাম বাংলার খোলা প্রাঙ্গণে, খোলা উঠোনে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হতো। অনেক দিন ধরে এই পালার আয়োজন করা হতো এবং তারপরে প্রতিদিনের শেষে বিভিন্ন ধরনের ডাক ডাকা হতো, যেগুলোকে মালা ডাক বলা হতো। একটা গ্রাম বাংলার একটা পরিচিত দৃশ্য ছিল এক সময়, সেই রামযাত্রার কথা এখানে বলা হয়েছে। অর্থাৎ ব্যঙ্গ করেই লেখক এই কথা, ব্যঙ্গ করেই সেই খবরের কাগজের অফিসের লোকটি এই কথা বলেছে ওই ব্যক্তিকে। তো সংবাদপত্রের অফিসের ওই লোকটির কথা শুনে বাবা একটু হতভম্ব হয়ে অসহায়ভাবে চারদিকে তাকান। পাশের এক ভদ্রলোক ছিলেন, যাকে দেখে বাবার মনে হয়েছিল যে লোকটি অত্যন্ত রূঢ় প্রকৃতির, বদ প্রকৃতির, মেজাজ কড়া। কিন্তু তিনি সহানুভূতির স্বরে বলে উঠলেন, আহা, কি করছো ভদ্রলোক, কি বলতে চান শোনো না, বসুন আপনি। তো বাবা একটা চেয়ারে একটু অপ্রস্তুতভাবে বসার পরে তিনি বললেন, কি খবর বলছিলেন? আগে ঠিক খবর নয়, এই এই একটু বিজ্ঞাপন। তো বিজ্ঞাপন দিতে চান? কিসের বিজ্ঞাপন দিতে চান? কতটা স্পেস দরকার, মানে কতটা জায়গা জুড়ে বিজ্ঞাপন দেবেন? বিজ্ঞাপন যে দেবেন সেই লেখার কপি এনেছেন, যেটা আপনি বিজ্ঞাপন হিসাবে ছাপাতে বলছেন আমাদেরকে? বাবা আরো বিমূঢ়ভাবে বলেন, আগে ঠিক বিজ্ঞাপন নয়, এ আমার ছেলে বাড়ি থেকে চলে গিয়েছে। তাকে আর কথা শেষ করতে হয় না, কারণ খবরের কাগজের অফিসে এই ধরনের কাজ করতে ওরা অভ্যস্ত, তারা জানে কি করতে হয়। তো টেবিলের অপর দিক থেকে ভদ্রলোক বলেন, ও বুঝেছি, নিরুদ্দেশ। তো কি দেবেন? চেহারার বর্ণনা, কিরকম দেখতে, না ফিরে আসার অনুরোধ? বাবা যেন এতক্ষণে কুল পেয়ে বলেন, যেন এতক্ষণে বুঝতে পারলেন বা এতক্ষণে ঠিক জায়গায় তিনি পৌঁছেছেন, এখন বুঝেছেন যে এর কাছে বললেই সব কিছু হবে। তো আগে হ্যাঁ, ফিরে আসার অনুরোধ। ওর মা বড় কাঁদাকাটি করছে। বুঝেছি বুঝেছি, রাগারাগি করে গিয়েছে বুঝি? ভদ্রলোক একটা কাগজের প্যাড বা কাগজের একটা নোট প্যাড, খাতার অংশ বাবার দিকে এগিয়ে দিয়ে বলেন, নিন, লিখে দিন, লিখে দিন কি কি বর্ণনা আমরা বিজ্ঞাপন আকারে বার করব। লিখে? বাবার মুখের বিপদগ্রস্ত ভাব অত্যন্ত স্পষ্ট। তিনি জানেন না যে ঠিক কি লিখে দিতে হয়। তো ভদ্রলোক দয়া পরবশ হয়ে বলেন, আচ্ছা আমরা লিখে দেবোক্ষণ, আপনি শুধু নামটামগুলো দিয়ে যান। পরিচয় ইত্যাদি দিয়ে যাবার সময় বাবা অনুরোধ করলেন, একটু ভালো করে লিখে দেবেন, ওর মা কাল থেকে জল গ্রহণ করেনি। সে বলতে হবে না, এমন লিখে দেব যে পড়ে আপনার ছেলে কেঁদে ভাসিয়ে দেবে। আপনি নিশ্চিন্ত থাকুন। আশ্বস্ত হয়ে বাবা ঘরে ফিরলেন। কিন্তু এই যে অশ্রুসজল বিজ্ঞাপন, যেটা পরের দিন খবরের কাগজে প্রকাশ হওয়ার কথা, তো সেটা প্রকাশিত হওয়ার আগেই দেখেন ছেলে ঘরে এসে হাজির। সে যে অনুতপ্ত হয়ে সে এসেছে এরকম মনে করো না, যে সে অনুশোচনা থেকে এসেছে, যে মা বাবাকে কষ্ট দিয়ে সে চলে গেছে এই জন্য সে এসেছে, সেরকম নয়। সে বাড়িতে থাকতে আসেনি, শুধু একবার চলে যাবার আগে তার গোটা কত বই নিয়ে যেতে এসেছে। সে শেষবারের মতো চলে যেতে চায় বাড়ি ছেড়ে, তার আগে কিছু বই সে নিয়ে যেতে চায়। এবার মার ক্রুদ্ধস্বর শোনা যায়, তা যাবি বই কি, অমনি কুলাঙ্গার তুই তো হয়েছিস। এবার মা আরও রেগে যান সন্তানের প্রতি। তো বলছি, তা তো যাবি বই কি, অমনি কুলাঙ্গার বা বংশের যে কালিমা, কুল মানে বংশ, অঙ্গার মানে কয়লা আর কি, এই অর্থে যে বংশকে কালিমা লিপ্ত করে যে সন্তান, তাকে বলা হয় কুলাঙ্গার। তাই বলা হয়েছে বংশের কুলাঙ্গার হয়েছিস তো তুই, বা সরি, কুলাঙ্গার হয়েছিস তো তুই। তো মা বাবা তো প্রত্যেক ছেলে মেয়েকে বকুনি দেয়, তুই যেন একেবারে পীর হয়েছিস, মুসলিম সাধক বা মুসলিম ধর্মগুরু হয়েছিস,
যে ধর্মের পথে এই কথা শুনেই তুই একেবারে সংশোধিত হয়ে গেছিস, পুরোপুরি ধর্মের পথে চলে গেছিস। কাল সারা রাত দু চোখের পাতা এক করেননি তা জানিস? মানে মা বলছে বাবাকে উদ্দেশ্য করে যে তোর বাবা সারা রাত দু চোখের পাতা এক করেনি, অর্থাৎ তোর চিন্তায় সারা রাত জেগেছিল, ভেবে ভেবে চেহারাটা আজ কী করেছে কী হয়েছে দেখে আয়। উনি তেজ করে চলে যাবেন, বাবার উপর তেজ করে চলে যাচ্ছিস, এদিকে বাবা কষ্ট পাচ্ছে। এবার বাবা এই কথা শুনে তো আর বলতে পারেন না আমি কষ্ট পাচ্ছি না। বাবা এবার ভেতরে ঢুকে মৃদু স্বরে বলে, না আর বকাবকি কেন। এবার এর আগে মা যেমন ভূমিকা ছিল, এবার বাবার সেই ভূমিকা হয়েছে। তো মা বকা দিচ্ছে দেখে বাবা এখন মাকে বলছেন বকাবকি না করতে। মা ধমক দিয়ে বলেন, তুমি থামো, অত আদর ভালো নয়, একটু বকুনি খেয়েছেন বলে বাড়ি ছেড়ে চলে যাবে, এত বড় আস্পর্ধা। তো অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাসটাই এই, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে বিজ্ঞাপন কোনো রাগারাগি করে সন্তান বাড়ি থেকে বেরিয়ে যায়, তারপরে মা বাবা বিজ্ঞাপন দেয়, এবং বেশিরভাগ ক্ষেত্রে বিজ্ঞাপন প্রকাশের পর বা বিজ্ঞাপন প্রকাশের আগেই হয়তো সন্তানরা বাড়ি ফিরে আসে। তো বেশিরভাগ বিজ্ঞাপনের নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাসেই তাই, এটাই বলা হয়েছে। এটা গল্পের মানে জেনারেল দিক, যে বিজ্ঞাপনের ইতিহাস কেমন হয়, বিজ্ঞাপনের ঘটনাগুলো কেমন হয়, এটা গল্পকথক সোমেশকে উদ্দেশ্য করে এই ঘটনাক্রমগুলো বলেছে, যেটা তার উপলব্ধি। সোমেশের সিগারেটটা তখন শেষ হইয়াছে, এতক্ষণ ধরিয়া আমার কথা সে মোটেই শুনিয়াছে বলিয়া মনে হয় না। এবার একটু নড়িয়া বসিতেও তাহাকে দেখা যায় নাই। অর্থাৎ সোমেশের সিগারেট খাচ্ছিল, তার মধ্যে গল্পকথক এত কিছু বললেন, কিন্তু তার কথা সোমেশ ঠিক করে মন দিয়ে শুনেছে বলে তার মনে হলো না। একটু গল্প শুনতে শুনতে যদি মনঃসংযোগ গল্পের প্রতি থাকে, তাহলে গল্প শুনতে শুনতে মানুষ একটু নড়ে চড়ে বসে, কিন্তু সোমেশের মধ্যে সে সমস্ত কিছুই দেখা গেল না। তাই আমি এতক্ষণ বসে বসে কষ্ট করে গল্প বললাম, ও শুনলো না। এজন্য একটু বিরক্তি স্বরেই বললাম, কি হয়েছে তোমার বলো তো, মিছিমিছি আমি একলা বকে মরছি। সে কথার কোনো উত্তর না দিয়ে সোমেশ হঠাৎ ছড়ানো পা গুটিয়ে নিয়ে সোজা হয়ে বসে সিগারেটের যে অবশিষ্টটুকু, যে বাট বলা হয়, সেটাকে ফেলে দিল এবং তারপর বলল, তুমি জানো না, এই বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে। তুমি এই বিজ্ঞাপনের কথা বলছো, কিন্তু এই বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যি ঘটনা থাকে, এবং সত্যি ঘটনা যেগুলো ট্র্যাজিক ঘটনা, অর্থাৎ যেগুলোর মিল নেই জীবনে, যে সমস্ত ঘটনাগুলোর শেষে মিল ঘটে না, খুব দুঃখজনক ঘটনা, সেগুলোকে বলে ট্র্যাজিক ঘটনা। তাই বলা হয়েছে সত্যকার ট্র্যাজেডি থাকে। তো গল্পকথক বলছেন, তা থাকে যে আমি অস্বীকার করছি না, কখনো কখনো সত্যি যারা যায় তারা আর ফেরে না। এই যে ফিরে আসে, বেশিরভাগ ক্ষেত্রে ফিরে আসে, আমি বললাম সব ক্ষেত্রেই যে তা হয় তা নয়। সোমেশ একটু হেসে বলল, না তা বলছি না, ফিরে আসারই ভয়ানক একটা ট্র্যাজেডির কথা আমি জানি। অর্থাৎ ফিরে এসেছে, কিন্তু তাও একটা দুঃখজনক ঘটনা ঘটেছিল, সেই কথা আমি জানি। আমি উৎসুক হলাম, অর্থাৎ আরও আগ্রহ সহকারে তার দিকে চেয়ে বললাম, তার মানে? শোনো বলছি। বাইরে এতক্ষণে বৃষ্টি আবার শুরু হয়েছে। কাঁচের শাঁসি বা কাঁচের যে জানালা, তার ভেতর দিয়ে বাইরের রাস্তাঘাট ঝাপসা অবাস্তব দেখাচ্ছে। মনে হচ্ছে আমরা যেন সমস্ত পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। পুরনো খবরের কাগজের ফাইল যদি উল্টে দেখো, তাহলে দেখতে পাবে বহু বছর আগে এখানকার একটা প্রধান সংবাদপত্রের পাতায় দিনের পর দিন একটা বিজ্ঞাপন বেরিয়েছে। তো সোমেশ বলতে লাগলো যে অনেক দিন আগের খবরের কাগজের ফাইল যদি তুমি কোথাও পাও, যদি উল্টে পাল্টে দেখো, তাহলে দেখতে পাবে অনেক বছর আগে এখানকার, মানে সেই যেই জায়গার কথা বলা হয়েছে সেই জায়গার একটা প্রধান সংবাদপত্রে, অর্থাৎ যেটা লিডিং নিউজ পেপার, যেই নিউজ পেপার বেশি মানুষ পড়ে, সেরকম একটা সংবাদপত্রে দিনের পর দিন একটা বিজ্ঞাপন বেরিয়েছিল, একটা অ্যাডভার্টাইজমেন্ট। তো সেটা বিজ্ঞাপন নয়, যেন একটা ইতিহাস। ক্রমান্বয়ে সে বিজ্ঞাপনটা বেরিয়েছে, এবং বিজ্ঞাপনের পরপর ধারাবাহিকভাবে যদি কেউ পড়ে যায়, তাহলে মনে হবে যেন একটা কাহিনী লেখা আছে বিজ্ঞাপনে, একটা ঘটনাক্রম সাজানো আছে। মনে হবে ছাপার লেখায় সত্যি যেন কান পাতলে কাতর আর্তনাদ, কান্নার আওয়াজ যেন শোনা যাবে সেই বিজ্ঞাপনের মধ্যে। তো সেই বিজ্ঞাপন নিরুদ্দেশের বিজ্ঞাপন। প্রথমে দেখা যায় যে কোনো মা সন্তানের উদ্দেশ্যে কাতর অনুরোধ করছে ছেলে যাতে ফিরে আসে। সেই ভাষা অস্পষ্ট, আড়ষ্ট, সেই ভাষা যেন জড়িয়ে আসছে, সেই ভাষায় যেন মায়ের যে দুঃখ, যন্ত্রণা, কষ্ট যেন মাখানো রয়েছে। কি ব্যাকুলতা তার প্রকাশ পেয়েছে সে ভাষার মধ্যে সন্তানকে ফিরে আসার যে কথা, আহ্বান, সেই কথা যেন ফুটে উঠেছে সে ভাষায়। তো সন্তান আসে না, বিজ্ঞাপন বেরোয়। তো ধীরে ধীরে মায়ের কাতর অনুরোধ
হতাশ দীর্ঘশ্বাসের মতো খবরের কাগজের পাতায় যেন মিলিয়ে যেতেও দেখা গেল। অর্থাৎ ছেলে যখন এলো না এত বিজ্ঞাপনের পরেও, মা আরও হতাশ হয়ে গেল। তার যে কণ্ঠস্বর, তার যে আহ্বান, সে যেন দীর্ঘশ্বাসের মতো মনে হলো। তারপর শোনা গেল বাবার গম্ভীর স্বর। এরপরে বাবা সে বিজ্ঞাপন, মানে বিজ্ঞাপনের যেন বিজ্ঞাপন যেন বাবার মাধ্যমেই বেরোচ্ছে আর কি, যেন বাবা বলছেন সে বিজ্ঞাপনের মাধ্যমে। তার কণ্ঠস্বর কম্পিত তবু ধীর এবং শান্ত। তিনি বলছেন, শোভন ফিরে এসো, তোমার মা শয্যাগত। তোমার কি এতটুকু কর্তব্যবোধ নেই? অর্থাৎ মা এতদিন সন্তানকে আহ্বান জানিয়েছেন বাড়িতে ফিরে আসার, কিন্তু মা অসুস্থ হয়ে পড়েছেন। যে সন্তানকে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে সেই সন্তানের নাম শোভন। তো তার মা এখন শয্যাগত, তাই বাবা এখন বলছেন যে তোমার মা শয্যাগত, তোমার কি এতটুকু কর্তব্যবোধ নেই মা বাবার প্রতি, মায়ের প্রতি? তাই সেই কর্তব্যবোধ যদি তোমার থাকে তাহলে তুমি ফিরে এসো। বিজ্ঞাপন তারপরেও কিন্তু থামলো না, অর্থাৎ সন্তান কিন্তু ফিরল না। পিতার স্বর আরও ভারী হয়ে আসছে, মনে হচ্ছে যেন গলাটা ধরা। তার প্রচণ্ড কষ্ট তার গলার মধ্যে প্রকাশ পাচ্ছে। শোভন, এখন না এলে তোমার মাকে আর দেখতে পাবে না, অর্থাৎ তোমার মা যেন তার জীবনের অন্তিম পর্যায়ে পৌঁছে গেছে, আর হয়তো বেশি দিন বাঁচবেন না, তাই তুমি ফিরে আসো। কিন্তু শোভনের হৃদয়, তার মন যেন তাতেও গলল না। দেখা গেল বিজ্ঞাপন সমানভাবে চলছে, শুধু পিতার নিজেকে সামলাবার আর ক্ষমতা নেই। যে এই অনন্তকাল ধরে তো তিনি বিজ্ঞাপন চালিয়ে যেতে পারবেন না, সন্তানের প্রতি আহ্বান তিনি জানিয়ে যেতে পারবেন না। এতবার আহ্বান করছেন কিন্তু সন্তান আর ফিরছে না, সে যেন বিজ্ঞাপনই দেখেনি। তাই পিতার নিজেকে আর সামলাতে পারছেন না। এবার তার স্বরে কাতরতা, শুধু কাতরতা নয়, দুর্বলতা প্রকাশ পাচ্ছে তার কণ্ঠস্বরে যেন। তিনি বলছেন, শোভন, জানো না আমাদের কেমন করে দিন যাচ্ছে, তুমি ছাড়া আমাদের কিভাবে দিন যাচ্ছে তুমি জানো না। এসো, আর আমাদের দুঃখ দিও না, আমাদের কষ্ট দিও না। আমরা তোমাকে ছাড়া, তুমি এতদিন আমাদের ছেড়ে রয়েছো, তোমাকে ছাড়া আমাদের আর ভালো লাগছে না। বিজ্ঞাপন ক্রমশ হতাশ, হাহাকার হয়ে উঠল। তারপর একেবারে বদলে গেল। আর শোভনকে উদ্দেশ্য করে কিছু লেখা নেই, সাধারণ একটা বিজ্ঞপ্তি। অর্থাৎ এতদিন ধরে নানাভাবে শোভনকে উদ্দেশ্য করে বিজ্ঞাপন বেরিয়েছিল, কিন্তু শোভন আর আসেনি। এবার জাস্ট একটা বিজ্ঞপ্তি, শোভনের বর্ণনা দিয়ে, চেহারার বর্ণনা দিয়ে, এই বয়সের একটা ছেলে, আজ এত বছর তার সন্ধান নেই, সন্ধান যদি কেউ দিতে পারে পুরস্কার পাওয়া যাবে, এরকম বিজ্ঞাপন। পুরস্কারের পরিমাণ আস্তে আস্তে বাড়তে লাগলো খবরের কাগজের পাতায়। দোহারা, অর্থাৎ বেশি রোগাও নয় বেশি মোটাও নয়, ছিপছিপে একটা বছর 16-17 ছেলে। তার পরিচয় চিহ্ন, অর্থাৎ তার আইডেন্টিফিকেশন মার্ক হলো ঘাড়ের দিকে ডান কানের কাছে একটা বড় জরুল, বা তিলের থেকে বড় একটা কালো চিহ্ন, সেগুলোকে বলে জরুল। তো ঘাড়ের দিকে ডান কানের কাছে একটা জরুল আছে। যদি জীবিত বা মৃত কেউ সন্ধান দিতে পারে, অর্থাৎ শোভনকে নিয়ে আসতে হবে না, এমনও হতে পারে যে এতদিন শোভন বিজ্ঞাপন হয়তো দেখেনি এই কারণে যে শোভন হয়তো মারা গেছে, এরকম আশঙ্কাও করছে। আর তো কিছু করার নেই, তার মা বাবা বুঝতে পারছে না। তো যদি সেরকমও হয় যে শোভন মারা গেছে, সেই সন্ধানও যদি কেউ দিতে পারে, তাহলেও তাকে পুরস্কার দেওয়া হবে। তো সোমেশ চুপ করলো খানিকক্ষণের জন্য। সোমেশ এই গল্পটা বলছে গল্প কথককে। জলের ছাটে শাঁসির কাঁচ একেবারে ঝাপসা হইয়া গিয়াছে, ঘরের ভিতর ঠান্ডায় মনে হইতেছে একটা কম্বল টম্বল জড়াইতে পারিলে ভালো হয়। তো বলিলাম, এ তো গেল বিজ্ঞাপনের উপাখ্যান, আসল ব্যাপারের কিছু জানো নাকি? এ তো বিজ্ঞাপনটা বললে, তো আসল ব্যাপারটা কি হয়েছিল? শোভন কেন আসছিল না, বা শোভন কি হয়েছে, সত্যি কি মারা গেছে? এরকম নানা প্রশ্ন গল্পকথকের মনের মধ্যে জাগলো, এবং সোমেশকে উদ্দেশ্য করে বললেন, জানি, শোভনকে আমি জানতাম। সে যে কোনো ভয়ঙ্কর অভিমানের বশে বাড়ি ছেড়ে এসেছিল তা মনে করো না। অর্থাৎ সে মা বাবার প্রতি অভিমান করে বাড়ি ছেড়ে চলে গেছিল তা না। বাড়ি ছাড়াটা তার কাছে একান্ত সহজ। সে বাড়ি ছাড়তেই পারে, এমনি ইচ্ছে করলেই সে বাড়ি ছেড়ে চলে যেতে পারে। তার মনটাই ওরকম। ছুতোটা যা হোক, কিছু হলেই হলো। পৃথিবীতে কিছু একটা আহ, এরকম লোক থাকে যারা জন্ম থেকে একবারে নির্লিপ্ত মন, মানে কোনো কিছুর প্রতি তাদের কোনো মন নেই। তারা ঘর সংসারের চার দেয়ালের গণ্ডির মধ্যে যারা থাকতে পারে না, তারা ঠিক কঠিন হৃদয় নয়, তাদের মন যে পাষাণ তা নয়, বরং বলা যেতে পারে তাদের মন তৈলাক্ত, কোনো কিছুতে তাদের মন আটকায় না। পিচ্ছিল বলে তারা কোথাও ধরা পড়ে না, কোনো কিছু মায়ার বাঁধন দিয়েও তাদের আটকানো যায় না। তারা মানুষের কাজ করতে ভালোবাসে, বিভিন্ন জায়গায় তারা ঘুরে ঘুরে বেড়ায়, চার দেয়ালের গণ্ডির মধ্যে থাকে না। মায়া, মমতা, মায়ের মায়ের যে অনুভূতি, এই সমস্ত কিছু তাদের কাছে কোনো ধরা দেয় না।
কোনো কিছুতেই তাদের মনে দাগ কাটতে পারে না। শুনলে আশ্চর্য হবে, খবরের কাগজের বিজ্ঞাপনের সংবাদ জানলেও সেগুলো সে অনুসরণই করেনি। খবরের কাগজের বিজ্ঞাপনগুলো সে হয়তো মাঝে মাঝে দেখেছিল, কিন্তু সেগুলোকে সে ফলোই করেনি, অর্থাৎ সেগুলো অনুসরণ করলে সে হয়তো মায়ের কাছে ফিরত, কিন্তু সেই সমস্ত বিজ্ঞাপনগুলো তার মনের মধ্যে তেমনভাবে আঁচড়ই কাটেনি। কোনোদিন চোখে পড়েছিল হয়তো, তারপর অনায়াসে সেগুলো ভুলেই গেছে। বাড়ির বাইরে যে সমস্ত দুঃখ অসুবিধায় অন্য কেউ হলে হয়রান হয়ে পড়তো, তার ভেতরেই সে পেয়েছে মুক্তির স্বাদ। বাড়ির বাইরে অনেক দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়েছে, সুখ শান্তি হয়তো তেমনভাবে পায়নি, কিন্তু তার মধ্যেই সে মুক্তির স্বাদ পেয়েছিল। এমন কিছু কিছু চরিত্র আছে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প অতিথিতে এমন একটি চরিত্র রয়েছে। তো তার মধ্যে সে মুক্তির স্বাদ পেয়েছে। অন্য কেউ যাই ভাবুক, সে নিজেকে একটা ছোট সংসারের আদরের ছেলে হিসাবে ভাবতে পারেনি। সমস্ত মানুষের জন্যই যেন তার জীবনটা নিবেদিত। এই জন্য এই মানুষের মধ্যে, মানুষের কর্মকাণ্ডের মধ্যে সে মুক্তির স্বাদ পেয়েছিল। কিন্তু বিজ্ঞাপন যেদিন হঠাৎ বন্ধ হয়ে গেল, যখন আর বিজ্ঞাপন আর বেরোলো না, তখন তার উদাসীন মনও বিচলিত হয়ে পড়ল। সে তো ঘর সংসারের প্রতি উদাসীন হয়ে পড়েছিল, মা বাবার প্রতি উদাসীন হয়ে পড়েছিল, কিন্তু তার উদাসীন মনের মধ্যেও একটা আশঙ্কার মেঘ জমা হলো। যখন বিজ্ঞাপন পুরো বন্ধ হয়ে গেল, তখন সে ভাবলো, তাহলে কি তার মার কিছু হয়েছে? বিজ্ঞাপন বন্ধ হয়েছিল একটু অসাধারণভাবে। ক্লান্তভাবে চলতে চলতে একদিন হঠাৎ তা থেমে যায়নি। হঠাৎ যেন একটা ভয়ঙ্কর দুর্ঘটনায় সংবাদপত্রের পাতা স্তব্ধ হয়ে গেল। শোভনের চেহারার বর্ণনার বদলে হঠাৎ একদিন দেখা গেল, শোভন, তোমার মার সঙ্গে আর তোমার বুঝি দেখা হলো না। তিনি শুধু তোমারই নাম করছেন এখনো, অর্থাৎ তোমার সঙ্গে তোমার মায়ের হয়তো আর দেখা হবে না। এবং তারপরেই বিজ্ঞাপনটা বন্ধ হয়ে গেল। তাহলে সাধারণভাবে ভাবনা এরকমই জাগবে যে তাহলে হয়তো শোভনের মা মারা গেল, এই জন্য আর বিজ্ঞাপনটা বেরোলো না। প্রায় 2 বছর তখন কেটে গেছে। শোভন একদিন হঠাৎ গিয়ে হাজির তার দেশে। একটা ব্যাপারে শোভনের প্রকৃতির খানিকটা পরিচয় পাবে, অর্থাৎ এর মধ্যে শোভন 2 বছর বাড়ি ছাড়া। 2 বছর পরে এরকম বিজ্ঞাপনটা বন্ধ হয়ে যাওয়ার পরে শোভনের উদাসীন মনের মধ্যেও ঢেউ খেললো এবং সে বাড়িমুখী হলো। তো শোভনের প্রকৃতি, অর্থাৎ শোভনের চরিত্রগত দিক বা কীরকম তার বৈশিষ্ট্য, স্বভাব বৈশিষ্ট্য, সেই কথা লেখক বলছেন। সে কথাটা আগে তিনি বলেননি। তো শোভন সাধারণ মধ্যবিত্ত করে ছেলে নয়, যে মিডল ক্লাস ফ্যামিলির কেউ তা না। তাদের বেশ সম্পন্ন, অর্থাৎ ধনী পরিবারের। ধনী বললেও ভুল হবে, তাদের একসময় বেশ জমিদারি ছিল। বেশ দুর্দিনের মধ্য দিয়ে, অনেক কষ্টের মধ্য দিয়ে গিয়েও এখনও জমিদারি অনেকটাই রয়েছে, তেমনভাবে ক্ষয় পায়নি। শোভনই তার একমাত্র উত্তরাধিকারী, অর্থাৎ তার বাবার অবর্তমানে এই জমিদারির মালিক হবে শোভন। সোমেশ একটু থামতে আমি বললাম, যাক, শেষটুকু আর না বললেও চলবে, বুঝতে পেরেছি। অবশেষে 2 বছর পরে ছেলে বাড়িতে এলো, বাহ, এবার আর না বোঝার তো কিছু নেই, বুঝতে পেরেছি। সোমেশ একটু থামতেই গল্পকথক বললেন। সোমেশ একটু হেসে কোনো উত্তর না দিয়ে বলে চলল, 2 বছর স্বাধীন জীবনের দুঃখ কষ্ট গায়ে না মাখলেও তার ছাপ শোভনের ওপর তখন পড়েছে। 2 বছরে সে অনেক পরিবর্তিত হয়েছে। শুধু তাই বলে তাদের কর্মচারীরা তাকে চিনতে পারবে না, এতটা আশঙ্কা করেনি। অর্থাৎ 2 বছরে সোমেশের জীবনে অনেক পরিবর্তন ঘটেছে, চেহারার অনেক পরিবর্তন ঘটেছে। চেহারার মধ্যে আগে যে লাবণ্য ছিল, চেহারার মধ্যে যে গ্ল্যামার ছিল, সমস্ত কিছু তার আর নেই। সে আগের থেকে অন্যরকম হয়ে গেছে, কারণ সে বাইরে কাটিয়েছে, অনেক দুঃখ যন্ত্রণার মধ্যে, অনেক কষ্টের মধ্যে সে সময়টাকে অতিক্রম করেছে। সেই স্বাধীন জীবনের দুঃখ কষ্ট তার চেহারার মধ্যে পড়েছে। এই জন্য প্রথমে তার কর্মচারীরা এবং পুরো সময় জুড়ে তাদের যে বাড়ির যে কর্মচারীরা তাকে চিনতে পারেনি, এমন ঘটনা ঘটেছিল। শোভন দেশে পৌঁছে সোজাসুজি তাদের বাড়ি ঢুকছিল। প্রথমে তাকে বাধা দিলেন তাদের পুরনো নায়েব মশাই। শোভন দেশে ফিরল এবং সোজাসুজি তাদের ঘরে যেতে লাগলো। সেই সময় তাদের যে পুরনো নায়েব মশাই, যেহেতু জমিদার বাড়ির যে সবচেয়ে উচ্চপদস্থ যেই কর্মচারী, তাকে বলে নায়েব। তিনি সমস্ত কিছু ট্যাক্স কালেকশন, খাজনা ইত্যাদি দেখাশোনা করেন। তিনি তাকে বাধা দিয়ে শোভনকে বাধা দিয়ে জিজ্ঞেস করছেন, কাকে চান? শোভন হেসে বললে, কাউকে না, বাড়িতে যেতে চাই। শোভন তো ভেবেছে যে নায়েব মশাই তো তাকে চিনতে পেরেছে, কিন্তু কেন জিজ্ঞেস করছে কাকে চান? তো এই কাকে চান প্রশ্নের উত্তরে সে হাসলো, কারণ এই কথাটা যেন তার প্রতি রসিকতা করে বলা হচ্ছে, এবং সে বলল সে বাড়িতে যেতে চায়। নায়েব মশাই তার দিকে খানিক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে তারপর একটু স্মিত হাস্যে বললেন, অর্থাৎ তার দিকে কিছুটা তীর্যকভাবে তাকিয়ে তারপর একটু হালকা হাসি হেসে বললেন, ওহ, কিন্তু এত তাড়াতাড়ি কেন? আসুন, বাড়িতে একটু বিশ্রাম করুন। কেন এত তাড়াহুড়ো কিসের? আপনি যে বাড়ি যাচ্ছেন, বাড়ির বাইরে যে ঘর আছে
বাড়ি ঢোকার মুহূর্তে বাইরের দিকে যে ঘর, যেটাকে বারবারই বলা আছে, ওখানে একটু বিশ্রাম করুন। শোভন অবাক হয়ে বলল, সে কি হয়েছে নায়েব মশাই? না না, হয়নি কিছু। মা ভালো আছেন? শোভনের প্রশ্নে এবার সত্যি ব্যাকুলতা ছিল। নায়েব মশাই তেমনি অদ্ভুত হাসি এসে বললেন, ভালো আছেন বই কি, আসুন আসুন আমার সঙ্গে। শোভন তবু বললে, কিন্তু ভেতরে গেলেই তো হয়, কেন আমি এখানে বাইরে কেন অপেক্ষা করবো, আমি ভেতরে যাই, দেখা করি। নায়েব মশাই একটু যেন কঠিন স্বরে বললেন, অর্থাৎ গলা যথেষ্ট কঠিন করে বললেন, না হয় না, আপনি আমার সঙ্গে আসুন। শোভন রীতিমতো বিমূঢ় হয়ে পড়ল, হতভম্ব হয়ে গেল। নায়েব মশাই কেন তার সঙ্গে এরকম আচরণ করছে? নায়েব মশাইকে অনুসরণ করে বাড়িতে গিয়ে উঠল। 2 বছরে সেখানে কিছু কিছু পরিবর্তন হয়েছে। পুরনো সরকার মানে জমিদার বাড়ির একটা কর্মচারী, সেই কর্মচারী যে সরকার যার কথা বলা আছে তিনি নেই, সরকার তাদের নেই। নতুন 2জন লোক সেখানে বসে খাতা লিখছে, খাতার হিসাবপত্র করছে। আর পরিচিত বৃদ্ধ খাজাঞ্চি মশাই, যিনি টাকা পয়সার দায়িত্বে থাকেন, তাকে বলে খাজাঞ্চি। সেই খাজাঞ্চি মশাইকে দেখে সে একটু আশ্বস্ত হলো। তো নায়েব মশাই তাকে একটা চেয়ারে বসতে বলে খাজাঞ্চি মশাইকে উদ্দেশ্য করে বললেন, ইনি ভেতরে যেতে চাইছেন। অর্থাৎ তার, নায়েব মশাই খাজাঞ্চি বাবুকে উদ্দেশ্য করে যে কথা বলছেন, তার মধ্যে একটা তীর্যক ব্যঙ্গ আছে। শোভনের কাছে নায়েব মশাইয়ের গলার স্বর কেমন যেন অস্বাভাবিক মনে হলো। খাজাঞ্চি মশাই নাকের ওপরকার চশমাটা একটু আঙুল দিয়ে তুলে তার দিকে চেয়ে বললেন, ওহ, ইনি আজই এসেছেন বুঝি? হ্যাঁ, এইমাত্র। শোভন এবার অধীরভাবে বলে উঠল, আপনারা কি বলতে চান স্পষ্ট করে বলুন। মার কি কিছু হয়েছে? বাবা কেমন আছেন? চারিধারে সব কটা দৃষ্টি তার উপর অদ্ভুতভাবে নিবদ্ধ। এই যে শোভন এই কথা বলল, মা কেমন আছে, মার কিছু হয়েছে কিনা, বাবা কেমন আছে, এই সমস্ত কথা বলার পর চারদিকে যে সমস্ত মানুষগুলো আছে কর্মচারীরা, সবাই শোভনের দিকে তাকালো। খানিকক্ষণ সবাই নীরব। তারপর নায়েব মশাই বললেন, তারা সবাই ভালো আছেন, কিন্তু এখন তো আপনার সাথে দেখা হবে না। এবার শোভন রেগে গেল, ক্রুদ্ধ হলো, কেন দেখা হবে না? আপনাদের কি মাথা খারাপ হয়েছে? আমি চললুম দেখা করতে। শোভন উঠল, কিন্তু নায়েব মশাই দরজার কাছে সামান্য কিছু এগিয়ে গিয়ে শান্তভাবে বললেন, দেখুন, মিছিমিছি কেলেঙ্কারি করে লাভ নেই, তাতে ফল হবে না কিছু। আপনি শুধু শুধু চিৎকার চেঁচামেচি করবেন, এরকম একটা ঘটনা ঘটাবেন, এটা একদম মেনে নেব না। এই হাঙ্গামা টাঙ্গামা আমরা মেনে নেব না। তা আপনি চুপ করে থাকুন। হঠাৎ শোভনের কাছে সমস্ত ব্যাপারটা ভয়ঙ্করভাবে স্পষ্ট হয়ে উঠল। এতক্ষণ শোভন ভেবেছিল হয়তো দীর্ঘদিন বাড়ির বাইরে থাকায়, বাড়ির মানুষের খোঁজ খবর না নেওয়ায় হয়তো নায়েব মশাই এরকম আচরণ করছিলেন। কিন্তু তার কাছে এখন ব্যাপারটা স্পষ্ট হয়ে উঠল। সে বুঝতে পারলো যে কেউ তাকে চিনতে পারছে না। সে বিস্মিত ভীত কণ্ঠে বলল, আপনারা কি আমাকে চিনতে পারছেন না? সবাই নীরব। আমি শোভন, বুঝতে পারছেন না আমি শোভন? নায়েব মশাই এবার বললেন, আপনি একটু দাঁড়ান, আমি আসছি। পাশের ঘরে গিয়ে টেবিলের একটা ড্রয়ার খুলে তিনি একটা জিনিস এনে শোভনের হাতে দিলেন। তারই একটা পুরনো ফটো, সাধারণভাবে তোলা, এখন অস্পষ্ট হয়ে এসেছে একটু। নায়েব মশাই বললেন, চেনেন একে? শোভন বিস্মিত কণ্ঠে বললে, এ তো আমারই ফটো, দেখুন ভালো করে আপনারাই মিলিয়ে। না, এ অসহ্য, যে আমার ফটোই তো এটা, আপনারা চিনতে পারছেন না আমাকে? চুলগুলো মুঠি করে ধরে সে বসে পড়ল, যে সে হতাশ হয়ে গেল, সবাই এরকম কেন করছে। নায়েব মশাই তার সাথে বসে বললেন, দেখুন, কিছু মনে করবেন না, আপনার সঙ্গে একটু মিল আছে সত্যি, কিন্তু এর আগে আরও 2জনের সঙ্গে ছিল। অর্থাৎ আপনার সাথে কিছুটা মিল আছে, কিন্তু এর আগেও 2জন এসেছিল, তাদের সঙ্গে ওই ছবিটার মিল আছে, এমনকি জরুল পর্যন্ত। মায় মানে এমনকি যে জরুল, যে শোভনের একটা আইডেন্টিফিকেশন মার্ক জরুল, ওই যে 2জন যারা এসছিল, শোভনের মুখের সঙ্গে চেহারার সঙ্গে মিল আছে, তাদেরও জরুল আছে। তো আমাদের এ নিয়ে গোলমাল করতে মানা আছে। তো এরকম অনেক মানুষই আসছে যারা শোভন পরিচয় দিচ্ছে, আদৌ শোভন নয়। তো এই সমস্ত নিয়ে অনেক হাঙ্গামা হয়েছে, আমরা হাঙ্গামা করব না, আপনি চলে যান। শুধু শুধু এরকম কেন ঝামেলা করতে এসেছেন? শোভন উদ্ভ্রান্তভাবে পাগলের মতো সকলের দিকে চেয়ে বলল, সকলের দিকে চেয়ে দেখলো, সকলের দৃষ্টি তো অবিশ্বাস, কেউ তাকে বিশ্বাস করতে পারছে না শোভন বলে, ভাবছে এ বুঝি ফ্রড, প্রতারক, অর্থাৎ শোভনের নাম ভাঙিয়ে প্রতারণা করতে এসেছে। আদৌ সে শোভন নয়, কারণ এর আগেও 2জন শোভনের নাম ভাঙিয়ে তাদের সঙ্গে প্রতারণা করতে এসেছিল। তো কাতরভাবে বলল, একবার শুধু আমি মা বাবার সঙ্গে দেখা করব। আপনারা বিশ্বাস করছেন না, কিন্তু একবার আমায় শুধু দেখা করতে দিন, আমার মা বাবা নিশ্চয়ই আমাকে চিনবে। নায়েব মশাই হতাশভাবে হাতের ভঙ্গি করে বললেন, শুনুন তাহলে, 7 দিন আগে শোভন মারা গেছে, তার মৃত্যুর খবর আমরা পেয়েছি। একজন খবর দিয়েছে যে শোভন মারা গেছে। শোভন এই কথা শুনে না হেসে পারল না, বললে, কেমন করে মারা গেল?
সে হেসে বলল, কারণ সে তো জানে সে শোভন এবং সে জলজ্যান্ত অবস্থায় আছে, কিন্তু তারা সবাই ভাবছে যে শোভন মারা গেছে। তো এই ধরনের কথায় সে অবাক হলো এবং সেই মুহূর্তেও সেই রকম পরিস্থিতিতেও তার হাসি পেল। তার কণ্ঠস্বরের বিদ্রূপ উপেক্ষা করে নায়েব মশাই বললেন, মারা গিয়েছে রাস্তায় গাড়ি চাপা পড়ে অপঘাতে, অর্থাৎ অ্যাক্সিডেন্টে মারা গেছে গাড়ি চাপা পড়ে। নামধাম পরিচয় পাওয়া সম্ভব হয়নি, কিন্তু যারা দুর্ঘটনার সময় উপস্থিত ছিল তাদের কয়েকজন খবরের কাগজে আমাদের বিজ্ঞাপন দেখে আমাদের সব কথা জানিয়েছে। হাসপাতালেও আমরা খবর নিয়েছি, সেখানকার ডাক্তারের বর্ণনাও আমাদের সাথে মিলে গেছে। মানে শোভনের চেহারার যা যা বৈশিষ্ট্য প্রত্যেকটা বর্ণনা মিলে গেছে, অর্থাৎ শোভন মারা গেছে বলে তারা একটা সিদ্ধান্ত নিয়েছেন। তাই শোভনের আর ফিরে আসার তো কোনো সম্ভাবনাই নেই। শোভন এরপর কী করতো বলা যায় না, কিন্তু সেই সময় দেখা গেল তার বাবা বাড়ি থেকে বেরোচ্ছেন। মানুষের সঙ্গে ঝড়ে ভাঙা গাছের যে এতদূর সাদৃশ্য হতে পারে, সাহিত্যের উপমা পড়েও কখনো তার মনে হয়নি। তার চলার গতিতে পর্যন্ত যেন ভয়ঙ্কর দুর্ঘটনার পরিচয় আছে। তার বাবা বেরোচ্ছেন। সাহিত্যে অনেক সময় পড়া যায় যে কোনো মানুষকে ঝড়ে ভাঙা গাছের সঙ্গে তুলনা করা হয়, অর্থাৎ ঝড়ের পরে গাছের যেরকম পরিস্থিতি হয়, অর্থাৎ তার বাবার উপর দিয়েও যেন অনেক ঝড় গেছে। সন্তান চলে যাওয়ার পর যে ঝড় যায়, বারবার করে চিঠি বিজ্ঞাপন দিয়েছেন কিন্তু সন্তান আসেনি, যে দুঃখ কষ্ট বেদনা এতদিন ধরে বয়ে বেড়াচ্ছেন, সেটা যেন তার চেহারার মধ্যে প্রকাশ পাচ্ছে। শোভন সেটা উপলব্ধি করতে পারল। সকলে কিছু বুঝে ওঠার আগেই শোভন দৌড়ে ঘর থেকে বার হয়ে গেল। নায়েব ও কর্মচারীরা ব্যাপারটা বুঝে যখন তার পিছু নিলে, তখন সে বাবার কাছে গিয়ে উপস্থিত হয়েছে। বাবা! বৃদ্ধ থমকে দাঁড়ালেন। সে মুখের বেদনায় বিমূঢ়তা শোভনের বুকে ছুরির মতো বিঁধল। সেই মুখের মধ্যে যে বেদনা, সেই যে হতবম্ব ভাব শোভনের বুকে যেন ছুরির মতো বিঁধল। বাবা, আমাকে চিনতে পারছো? বৃদ্ধ স্খলিত পদে, অর্থাৎ ঠিক করে হাঁটতে পারছেন না, প্রতিটা মুহূর্তে যেন পড়ে পড়ে যাবেন এরকম পরিস্থিতি। তো স্খলিত পদে এক পা এগিয়ে আবার থমকে গেলেন। তার যে প্রবল ভাবাবেগ, অন্তরের যে আবেগ, তার বার্ধক্যের শিথিল মুখকে, তার বয়স হয়ে গেছে, চামড়াগুলো যেন ঝুলে পড়েছে, তাই বলা হচ্ছে শিথিল মুখ, তাকে বিকৃত করে দিচ্ছে। তখন নায়েব মশাই কর্মচারীরা এসে পড়েছেন। বৃদ্ধ কম্পিত হাত তুলে কম্পিত স্বরে বললেন, কে? নায়েব মশাই শোভনের কাঁধে দৃঢ়ভাবে হাত রেখে বললেন, না, কেউ না, সেই সেবারের মতো। এই নিয়ে 3বার হলো, অর্থাৎ 3বার। এর আগে 2জন এসেছে শোভনের পরিচয় দিয়ে, এ হলো 3য় ব্যক্তি। একজন কর্মচারী বললে, আমরা আসতে দিইনি, হঠাৎ আমাদের হাত ছাড়িয়ে। বৃদ্ধ তাকে থামিয়ে বললেন, কিছু বলো না, চলে যেতে দাও। বৃদ্ধ শেষবার শোভনের দিকে কাতরভাবে চেয়ে আবার ঘরের দিকে ফিরলেন। অর্থাৎ তার বাবাও শোভনের এই যে পরিবর্তন 2 বছর পরে এসেছে, সেটা দেখেও বুঝতে পারলেন না। তার বাবার বয়স হয়েছে, তাই হয়তো তিনি তার সন্তানকে চিনতে পারলেন না। শোভন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। নায়েব মশাই তাকে কি বলছিলেন অনেকক্ষণ সে কিছু শুনতে পায়নি। কখন সে আবার বাড়িতে এসে বসেছে তাও তার মনে নেই। শোভন বিমূঢ় হয়ে গেছে, অদ্ভুত একটা পরিস্থিতির সম্মুখীন সে। শোভন যে নিজের সন্তান তার বাবা মায়ের কাছে, কিন্তু শোভন তার নিজের সন্তানের পরিচয় তার বাবা মার কাছে সে দিতে পারছে না। এটা একটা অদ্ভুত একটা ট্র্যাজেডি। আচ্ছন্নতা তার কাটল খানিক বাদে। ভেতর বাড়ি থেকে একজন কর্মচারী নায়েব মশাইকে এসে কি বলছে। নায়েব মশাই তাকে কি বলছেন ঠিক শোনা যাচ্ছে না। না, এবার বোঝা যাচ্ছে। নায়েব মশাইয়ের হাতে অনেকগুলো টাকার নোট, কণ্ঠস্বরে তার মিনতি, আবেদন। শোভনকে একটা কাজ করতে হবে। বাড়ির কর্ত্রী, অর্থাৎ বাড়ির যিনি, অর্থাৎ শোভনের মা, তিনি মুমূর্ষু, তিনি অসুস্থ, মৃতপ্রায়। ছেলের মৃত্যু সংবাদ তিনি শোনেননি, অর্থাৎ শোভন যে মারা গেছে সবাই জানে, কিন্তু তাকে জানানো হয়নি, যেহেতু তিনি একদম অসুস্থ। তাকে কিছু জানানো হয়নি, এখনও তিনি তাকে দেখার আশা করে যাচ্ছেন। এই জন্যই বুঝি তিনি মৃত্যুতেও শান্তি পেতে পারছেন না। শোভনকে তার হারানো ছেলে হয়ে একবার দেখা দিতে হবে। মুমূর্ষুর নিষ্প্রভ দৃষ্টিতে কোনো কিছু ধরা পড়বে না, অর্থাৎ শোভনকে অভিনয় করতে হবে। শোভনকে শোভনের চরিত্রে অভিনয় করতে হবে। তার হারানো ছেলে হয়ে একবার মায়ের কাছে দেখা দিতে হবে। যেহেতু তার মা একদম অসুস্থ, চোখের দৃষ্টি ক্ষীণ, তাই শোভনকে বুঝতে পারবেন না, হয়তো দেখেও বুঝতে পারবেন না। হয়তো শোভন যদি নাও হয়, আসল শোভন যদি না হয়, সেটাও তার মায়ের চোখে ধরা পড়বে না। যেহেতু সবাই ভাবছে আসল শোভন নয়, কেবলমাত্র কিছু টাকার লোভে শোভন পরিচয় দিয়ে ফ্রড বা প্রতারণা করে তাদের পরিবারে ঢুকতে চাইছে, সেটাই সবার মনে হচ্ছে। তো তার জন্য, যেহেতু সে টাকার জন্য এসেছে, তাই তাকে টাকা অফার করা হলো, টাকা দেওয়া হলো এবং তাকে অভিনয় করতে হবে। হারানো ছেলের সঙ্গে তার সত্যি সাদৃশ্য আছে। মৃত্যু পথযাত্রীকে এই শেষ সান্ত্বনাটুকু দেবার জন্যে
জমিদার নিজে তাকে কাতর অনুরোধ জানিয়েছেন। তার এতে কোনো ক্ষতি নেই। নায়েমসের নোটের তারাটা শোভনের হাতে গুঁজে দিলেন। সোমেশ চুপ করল। খানিকক্ষণ বাইরের বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। আমি অবশেষে বললাম, সোমেশ, তোমার কানের কাছে একটা জরুল আছে। অর্থাৎ সোমেশের সঙ্গে শোভনের চেহারার যেন মিল গল্পকথক বুঝতে পারলেন। সোমেশ এসে বলল, সেই জন্যই গল্প বানানো সহজ হলো। অর্থাৎ সোমেশের যে হাসা, এই যে হাসি, সেটা কিন্তু বেশ মিনিংফুল, অর্থবহ। কারণ এই যে গল্প সে বলল, গল্প বানানো সহজ হলো, অর্থাৎ সে কিন্তু আসলে গল্প বানায়নি। অর্থাৎ শোভন এবং সোমেশ দুটো চরিত্রই এক, এই লাইনের মাধ্যমে কিন্তু সেটা বোঝা যাচ্ছে। কিন্তু কেন বলা যায় না, শীতের বাদলের এই শীতল প্রায়ান্ধকার অস্বাভাবিক অপরাহ্নে তার হাসিটাই বিশ্বাস করতে আমার প্রবৃত্তি হলো না। অর্থাৎ সে যে হেসে ব্যাপারটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, সেটা কিন্তু গল্পকথক বুঝতে পারছেন। তাই তার হাসিটাকে তিনি বিশ্বাস করতে পারছেন না। কারণ তার দৃঢ় বিশ্বাস হচ্ছে যে শোভন এবং সোমেশ একই ব্যক্তি, অর্থাৎ সোমেশই শোভন। এ বলে গল্পটা শেষ হয়েছে। অর্থাৎ একটা অদ্ভুত একটা ট্র্যাজেডি মধ্য দিয়ে গল্পটা সমাপ্তি ঘটল। সামগ্রিক আলোচনা ভালো লাগলে চ্যানেলটিকে